রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাগজে কলমে মেয়াদ শেষ হবে 2028 সালে। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হলেও নতুন রাষ্ট্রপতির দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি পদে বহাল থাকতে পারেন। কিন্তু বাস্তব রাজনীতির হিসাব নিকাশ বলছে এই রাষ্ট্রপতির সময় যে দীর্ঘ হবে না সেটাই এখন বেশি আলোচিত। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে তাকে সরে যেতেই হবে। কিভাবে সরে যাবেন? নিজের সিদ্ধান্তে পদত্যাগ নাকি রাজনৈতিক ও সাংবিধানিক চাপে অপসারণ? এই প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়। আর কদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে রাষ্ট্রপতির বিষয়টি নতুন করে সামনে চলে আসবে। রাজনৈতিক মহলে প্রায় নিশ্চিত হিসেবই ধরা হচ্ছে নতুন সরকার বর্তমান রাষ্ট্রপতিকে বহাল রাখবে না। বিশেষ করে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্রপতি পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে উঠবে, কারণ রাষ্ট্রপতি পদটি যতটা সাংবিধানিক ততটাই রাজনৈতিক সমঝোতার ফল। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি কাকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নিতে পারে? রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে মামলা ও নানা ধরনের চাপের ঘটনায় বিএনপি প্রকাশ্যেই তার পাশে দাঁড়িয়েছিল। আন্তর্জাতিক অঙ্গনে নোবেলজয়ী ইউনূসের গ্রহণযোগ্যতা, বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ এবং বাংলাদেশে ভাবমূর্তি পুনর্গঠনে তার নাম ব্যবহার করার কৌশল বিএনপির জন্য বড় একটি সুবিধা হতে পারে। রাষ্ট্রপতির মতো তুলনামূলকভাবে নিরপেক্ষ প্রতীকী পদে তাকে বসালে আন্তর্জাতিকভাবে একটি শক্ত বার্তা দেওয়া সম্ভব, এমন ধারণাও বিএনপির ভেতরে রয়েছে। তবে বড় প্রশ্ন থেকেই যায়, ডক্টর ইউনূস নিজে আদৌ এ দায়িত্ব নিতে আগ্রহী হবেন কিনা। ডক্টর ইউনূস যদি এই দায়িত্ব নিতে না চান তাহলে বিএনপি নিজেদের ভেতর থেকেই রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে। সেক্ষেত্রে আলোচনায় আসছে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম। তিনি একজন শিক্ষাবিদ, সমাজকর্মী ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। 2001 সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি তথ্যমন্ত্রী হন এবং পরে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর দায়িত্বও পালন করেন। দলের ভেতরে তিনি তুলনামূলকভাবে ভদ্র, কম বিতর্কিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। তারেক রহমান যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তাহলে রাষ্ট্রপতির মতো একটি সম্মানজনক পদে ডক্টর মঈন খানের মতো একজন সিনিয়র নেতাকে বেছে নেয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। নারী রাষ্ট্রপতির বিষয়টিও বিএনপির ভাবনায় আছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সেক্ষেত্রে এগিয়ে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব সেলিমা রহমান। আওয়ামী লীগের আমলে একাধিকবার গ্রেফতার হওয়া এই নেত্রী দলীয় আনুগত্য ও আন্দোলনের ইতিহাসের কারণে বিএনপির ভেতরে আস্থার জায়গায় রয়েছেন। তারেক রহমান যদি প্রধানমন্ত্রীর আসনে বসেন তাহলে রাষ্ট্রপতির পদে একজন নারী নেত্রীকে বসিয়ে দলটি রাজনৈতিক ও সামাজিকভাবে ভিন্ন বার্তা দিতে চাইতে পারে। এছাড়া বিএনপির বর্ষিয়ার নেতা নজরুল ইসলাম খান ও খন্দকার মোশাররফ হোসেনের নামও আলোচনায় রয়েছে। তারা দুজনই দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। দলীয় রাজনীতির বাইরে থেকেও বিএনপিপন্থী অর্থনীতিবিদ হিসেবে সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে উচ্চারিত হচ্ছে। তিনি সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত নন, কিন্তু বিএনপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় তাকে নিরপেক্ষ মুখ হিসেবে সামনে আনা হতে পারে। রাষ্ট্রপতি পদ নিয়ে বিএনপির অতীত অভিজ্ঞতা সুখকর নয়। দলটির ইতিহাসে বারবার দেখা গেছে নিজেদের মনোনীত রাষ্ট্রপতিরাই সংকটকালে বিএনপির জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই তিক্ত অভিজ্ঞতা শুরু 1982 সালে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সময়। সে বছরের 24 মার্চ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি তার নিজের সরকারকে অথর্ব ও দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেছিলেন। এই ঘটনা বিএনপির জন্য ছিল বড় রাজনৈতিক ধাক্কা। একই ধরনের ঘটনা দেখা যায় 2007 সালের 1/11 সময়। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদ নিজের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়ার সময় রাজনৈতিক নেতৃত্বের ওপর দায় চাপান। এই সিদ্ধান্ত বিএনপির রাজনৈতিক অবস্থানকে আরো দুর্বল করে দেয়। ফলে রাষ্ট্রপতি পদ নিয়ে বিএনপির ভেতরে এক ধরনের অবিশ্বাস দীর্ঘদিন ধরে জমে আছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। তার আগে দায়িত্ব পালন করা অধিকাংশ রাষ্ট্রপতির বিদায়ই ছিল বিষণ্ণ ও করুণ। দায়িত্ব নেওয়ার সময় রাষ্ট্রপতিরা উৎসবমুখর পরিবেশ পেলেও বিদায়ের সময় তাদের অনেককে অপমান, চাপ কিংবা সংকটের মুখে পড়তে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে দুজন রাষ্ট্রপতি হত্যার শিকার হয়েছেন। একাধিক রাষ্ট্রপতি অপমানজনক পরিস্থিতিতে পদ ছেড়েছেন।
বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে 1996 সালের 9 অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে পূর্ণ 5 বছরের মেয়াদ শেষ করতে পেরেছিলেন। তার সময়ে একটি সেনা অভ্যুত্থানের চেষ্টা হলেও তা সফল হয়নি। এ সময়ে রাষ্ট্রপতির ভূমিকা তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। এরপর বিএনপির মনোনীত রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিরোধে জড়িয়ে 2002 সালের 21 জুন পদত্যাগ করতে বাধ্য হন। তার বিদায়ের পর 3 মাস স্পিকার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরে 6 সেপ্টেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ, যিনি 2009 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত সীমিত। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির প্রায় সব কাজই করার কথা প্রধানমন্ত্রীর পরামর্শে। এই বাস্তবতা নিয়ে একসময় বিচারপতি শাহাবুদ্দিন আহমদ মন্তব্য করেছিলেন, মিলাদ পড়া আর মাজার জিয়ারত করা ছাড়া রাষ্ট্রপতির তেমন কোনো কাজ নেই। এমনকি বিএনপি সরকারের আমলে একবার নির্বাচিত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবন থেকে বের হলে তাকে রাষ্ট্রাচারের অজুহাতে মাঝপথে থামিয়ে দেয়া হয়েছিল। এই ঘটনাও রাজনৈতিক মহলে বহুল আলোচিত। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর পর রাষ্ট্রপতি কিছু সময়ের জন্য তুলনামূলকভাবে ক্ষমতাবান হয়ে ওঠেন। 1996 সালের প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের সময় সশস্ত্র বাহিনীতে বিদ্রোহ দেখা দিলে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস শক্ত অবস্থান নেন। সে সময় প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন, রাষ্ট্রপতি স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিতভাবে সে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু 2007 সালে ইয়াজউদ্দিন আহমদ সে দৃঢ়তা দেখাতে পারেননি। সেনা নেতৃত্বের চাপে তিনি নিজের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ ভেঙে দেন এবং নতুন উপদেষ্টা পরিষদ গঠন করেন। এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় বিতর্কের জন্ম দেয়। সব মিলিয়ে বলা যায়, সংবিধানের ধারা যাই বলুক না কেন, রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় এখন সময়ের ব্যাপার বলেই মনে করছেন অনেকেই। সামনে জাতীয় নির্বাচন, তারপর নতুন সরকার। এই পরিবর্তনের ধারায় বঙ্গভবনে নতুন মুখ আসার সম্ভাবনাই বেশি। প্রশ্ন কেবল একটাই, সেই মুখ হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কোনো অরাজনৈতিক ব্যক্তিত্ব, নাকি বিএনপির ভেতরে উঠে আসা রাজনৈতিক নেতা? নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।